নিউরন নার্সিং ভর্তি জ্ঞানের লাইভ ক্লাসটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। নিউরন নার্সিং ভর্তি কোচিং অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস শুরু করেছে। ইতিমধ্যে আপনারা বেশ কয়েকটি ক্লাস করেছেন, ইংরেজি, বাংলা এবং বিজ্ঞান। এর তাই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমরা প্রথম ক্লাস করব এবং প্রথম নিউরনের যে লেকচার সিটটি রয়েছে এবং এই লেকচার সিটের আলোচনার বিষয়গুলো আপনাদেরকে বলে নিচ্ছি। আজকের আলোচনার বিষয়গুলো রয়েছে আমাদের আজ ক্লাসের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন ও সীমানা, বাংলাদেশের ভারত ছিটমহল বিনিময়, এর সঙ্গে রয়েছে বা আবহাওয়া জলবায়ু, বাংলাদেশের ভূপ্রকৃতি। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে এই ক্লাসটি দেখছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই ক্লাসটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য। শেয়ার দিলে আরেকটি উপকার হয়, যারা আমাদের এই ক্লাসটি দেখবেন ভবিষ্যতে তাদের ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা উপকৃত হবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন নিয়মিত কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। আর কথা নয়, এবার আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের আলোচনার বিষয়ে। আজকের ক্লাসের প্রথম আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এটা নিয়ে আমি এটি আলোচনা করার পূর্বে আমাদের বাংলাদেশের জন্মের এবং অভ্যুদয়ের পটভূমি নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর লর্ড ক্লাইভ এবং বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। এই যুদ্ধে লর্ড ক্লাইভ জয়লাভ করেন। প্রথমে লর্ড ক্লাইভ তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীতে ব্রিটিশ সরকার 190 বছর আমাদের ভারতবর্ষ ও বাংলা শাসন করেন। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশ আমাদের সঙ্গে পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তানের শুধু একটি বিষয় মিল ছিল, ধর্মীয় মিল। এছাড়া আমরা যেটা দেখি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এগুলো কোনো মিল ছিল না। শুধুমাত্র ধর্মীয় মিল থাকার কারণে আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 24 বছর পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের বাংলাদেশিদের উপরে অত্যাচার, নির্যাতন এবং শোষণ অব্যাহত রাখেন। এই 24 বছরের মধ্যে আমাদের বাংলাদেশে, অর্থাৎ বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব বাংলা, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন, 1956 সালের সংবিধান, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন। সর্বোপরি 1971 সালের 25 মার্চ পাকিস্তান হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র বাঙালিদের উপরে অপারেশন সার্চলাইট শুরু করেন। এই অপারেশন সার্চলাইটের মাধ্যমেই শুরু হয়ে যায় পাকিস্তানিদের সঙ্গে আমাদের বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 266 দিন যুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ 16 ডিসেম্বর 1971 সালে বিজয় অর্জন করে। পৃথিবীতে বর্তমান বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম দেশ। প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছে আমাদের ক্লাসের মূল আলোচনায়। আমরা আজকে বাংলাদেশের অভ্যুদয়ের যে পরিচিতিটা দিয়েছি এটি আপনারা নোট করে রাখবেন। আপনাদের যে কোনো পরীক্ষায়, বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা, সকল পরীক্ষায় একাধিক প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। এবার আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে।
রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি রাষ্ট্র হওয়ার জন্য 4টি উপাদান প্রয়োজন। এই উপাদানগুলো হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নির্দিষ্ট ভূখণ্ড তথা আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশে ভৌগোলিক অবস্থান বলতে গেলে বিশ্ব মানচিত্রে আমাদের অবস্থান কোথায় রয়েছে এটি নিয়ে একটু আলোকপাত করা প্রয়োজন। বাংলাদেশ বিশ্বে 7টি মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশে অবস্থিত। আমাদের এই পৃথিবীতে যে 7টি মহাদেশ রয়েছে এই মহাদেশগুলো হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া। আমাদের বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত, অর্থাৎ আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের এশিয়া মহাদেশের যে অঞ্চলে অবস্থিত এই অঞ্চলটির নাম হচ্ছে দক্ষিণ এশিয়া। আপনারা নিশ্চয় জেনে থাকবেন এশিয়া মহাদেশকে ভূ রাজনৈতিকভাবে 5টি অঞ্চলে ভাগ করা হয়। এই অঞ্চলগুলো হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর পশ্চিম এশিয়া বা মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য। এর মধ্যে আমাদের বাংলাদেশ এশিয়া মহাদেশের যে অঞ্চলে অবস্থিত এই অঞ্চলটির নাম হচ্ছে দক্ষিণ এশিয়া। অনেক সময় আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় একটি প্রশ্ন হয়ে থাকে যে বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? উত্তরটি হবে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। আমাদের বাংলাদেশ পৃথিবীতে যে গোলার্ধে অবস্থিত এই গোলার্ধটির নাম হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধ। অনেক সময় আমাদের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নটা আসে যে বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত, তাহলে আমরা উত্তরটি করতে পারি বাংলাদেশ হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। আমাদের এই বাংলাদেশের বিশ্ব প্রেক্ষাপটে একটি তার ভৌগোলিক অবস্থান রয়েছে। উত্তর অক্ষাংশে বা উত্তর গোলার্ধে আমাদের বাংলাদেশের যে অবস্থান এই অবস্থানটি হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। পূর্ব গোলার্ধে আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে 88 ডিগ্রি 01 মিনিট হতে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এই অংশটিকে বলা হয় আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরির ভর্তি পরীক্ষা সহ এই যে প্রশ্নটি আসে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটি হচ্ছে এটি, অর্থাৎ 20 ডিগ্রি 34 মিনিট হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 01 মিনিট হতে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। আমরা যে আলোচনা করছি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে, এ বাংলাদেশের মধ্যে আমাদের 2টি রেখা অতিক্রম করেছে। এ 2টি রেখা কিভাবে অতিক্রম করেছে এটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। কবির, এটা আমাদের একটু সরাতে হবে। আমরা একটু আমাদের এবার আমরা একটু ক্লাসে আমরা ডিজিটাল বোর্ডের নিয়ে আমরা একটু কথা বলছি। এর মধ্যে আপনাদেরকে বলতে চাই আপনারা যে যেখান থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটি দেখছেন আপনারা এই লাইভ ক্লাসটি শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সাধারণ জ্ঞান নিয়ে আপনারা চাইলে করতে পারেন। যে কোনো প্রশ্ন আজকের ক্লাসের মধ্য থেকে হতে পারে, ক্লাসের বাইরে থেকে হতে পারে, ক্লাস চলাকালীন আমরা প্রশ্নগুলো পেলে ইনশাল্লাহ আশা করছি আপনাদের উত্তর আমরা দিব। যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারেন। তো আমরা যে জায়গায় ছিলাম এবার আমরা একটু ওই জায়গায় আসি। আমরা একটু দেখব আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে যে 2টি আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে এর একটি নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা।
কর্কট ক্রান্তি যে রেখাটি রয়েছে আমাদের, এ রেখাটি কিভাবে বাংলাদেশের মানচিত্রে অতিক্রম করেছে এটা আমরা দেখব। আর দ্বিতীয় যে রেখাটি অতিক্রম করেছে আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে, এ রেখাটিকে বলা হয় 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। বিভিন্ন আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার যে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে, কয়টি রেখা বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রম করেছে? উত্তর হচ্ছে 2টি। রেখাগুলোর নাম কি? কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। কর্কট ক্রান্তি রেখা এটা আমাদের বাংলাদেশে কোন স্থান দিয়ে প্রবেশ করেছে এটা আগে জানা প্রয়োজন। অথবা কর্কট ক্রান্তি রেখায় কি? বিশ্ব মানচিত্রে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটি পশ্চিম থেকে পূর্ব দিকে ধাবিত হয়, এই রেখাটির নাম হলো কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখার ইংরেজি নাম হচ্ছে ট্রপিক অব ক্যান্সার। ভৌগোলিক নাম হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই কর্কট ক্রান্তি রেখাটি আমাদের বাংলাদেশের পশ্চিমে যে জেলাটি দিয়ে প্রবেশ করেছে, এ জেলাটির নাম হচ্ছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা হয়ে এ রেখাটি আমাদের বাংলাদেশ দিয়ে প্রবেশ করেছে এবং এটি বাইরে গেছে। আমি যেটা মানচিত্রে আপনাদের দাগ দিয়েছি, যে জেলাগুলোর ওপর দিয়ে এ রেখাটি গেছে সে জেলাগুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের 11টি জেলা অতিক্রম করেছে। জেলাগুলো আপনারা একটু নোট করে নেবেন, কারণ এখান থেকে ভিতর থেকে প্রশ্ন হলে আপনাদের উত্তর দিতে সহজ হবে। কর্কট ক্রান্তি রেখা যে জেলাগুলো অতিক্রম করেছে: চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি। এই 11টি জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। আমরা অপর দিকে যদি দেখি, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আমাদের বাংলাদেশের 10টি জেলার মধ্য দিয়ে অতিক্রম করেছে। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অর্থাৎ দ্রাঘিমা রেখায় বিশ্ব মানচিত্রে উত্তর থেকে দক্ষিণ দিকে ধাবিত হয়। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশে উত্তরের শেরপুর জেলা দিয়ে এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা প্রবেশ করেছে এবং এই রেখাটি বাংলাদেশে যে সব জেলা দিয়ে গেছে, যে 10টি জেলা আপনারা মানচিত্রে নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই জেলাগুলো হচ্ছে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর এবং বরগুনা। বাগেরহাট নয়, এটা বরিশাল এবং পিরোজপুর, বরগুনা, এই 10টি জেলা দিয়ে এই রেখাটি অতিক্রম করেছে। এই রেখাটির মধ্যে একটি আমরা দেখতে পারি 2টি রেখাই যে জেলায় তো মিলিত হয়েছে, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই জেলাটির নাম হচ্ছে ফরিদপুর। আমাদের পৃথিবীতে মাত্র 2টি স্থানে কর্কট ক্রান্তি রেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা মিলিত হয়েছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের একটি স্থান, যেটি আপনারা দেখতে পাচ্ছেন মানচিত্রে, ফরিদপুর। এই ফরিদপুরে কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা মিলিত হয়েছে। এই কারণে ফরিদপুরকে বলা হয় বাংলাদেশের ছেদ বিন্দু। এই প্রশ্নটা আমরা আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় একাধিকবার এটা এসেছে। আমরা দেখেছি বাংলাদেশের ছেদ বিন্দু কোন জেলাকে বলা হয়? ফরিদপুর জেলাকে বলা হয়। এবার আমরা আরেকটু আলোচনাটা এগিয়ে নিতে চাই। আপনারা অনেকেই অনেক জায়গায় দেখে থাকবেন আন্তর্জাতিক সময়ের সঙ্গে আমাদের বাংলাদেশের স্থানীয় সময়ের পার্থক্য কত ঘন্টা। আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখে থাকি, আন্তর্জাতিক সময়ের সঙ্গে আমাদের বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে +6 ঘন্টা, বা অনেক জায়গায় এভাবে লেখা থাকে 6 ঘন্টা আগে। এটা কিভাবে হয়েছে এটা নিয়ে আমি একটু আপনাদের ধারণা দিতে চাই। আন্তর্জাতিক সময় গণনা করার জন্য পৃথিবীতে সর্বপ্রথম 1884 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এটিকে বলা হয় আন্তর্জাতিক সময় সম্মেলন। এই আন্তর্জাতিক সময় সম্মেলন থেকে সিদ্ধান্ত হয় পৃথিবীর
আন্তর্জাতিক সময় গণনা করা হবে ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে। আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে যে আন্তর্জাতিক সময় কোন স্থান থেকে গণনা করা হয়? ব্রিটেনের রাজধানী লন্ডনের গ্রিনিচ মান মন্দির থেকে। তাহলে এখান থেকে আপনারা দেখি আপনাদের মনে আছে কিনা, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন যে আন্তর্জাতিক সময় কোথা থেকে গণনা করা হয়। আন্তর্জাতিক সময় গণনা করা হয় ব্রিটেনের লন্ডনের গ্রিনিচ মান মন্দির থেকে। আমরা যে গ্রিনিচ মান মন্দিরের কথা বলছি এটিকে ইংরেজিতে ডাকা হয় আপনার যে নামে, এ নামটি হলো গ্রিনউইচ মেন টাইম। তাহলে আপনারা বলুন তো যে গ্রিনিচ মান মন্দির এর ইংরেজি নাম কি? গ্রিনিচ মান মন্দিরের ইংরেজি নাম হচ্ছে গ্রিনিচ মেন টাইম। গ্রিনিচ মেন টাইম এ শব্দটি আমরা বিভিন্ন জায়গায় সংক্ষেপে দেখতে পাই জিএমটি এর লেখা থাকে। বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, বিভিন্ন জায়গায় আমরা দেখি জিএমটি। তাহলে এখান থেকে আপনারা জানতে পারলেন জিএমটি এর পূর্ণরূপ গ্রিনিচ মেন টাইম। জিএমটি এর পূর্ণরূপ কি? গ্রিনিচ মেন টাইম। এখন আন্তর্জাতিক সময় যে লন্ডন থেকে গণনা করা হলো, আমরা স্থান পেলাম, কিন্তু কি ভিত্তিতে এই আন্তর্জাতিক সময় গণনা করা হবে? 1884 সালে সিদ্ধান্ত নেওয়া হলো আন্তর্জাতিক সময় এটি গণনা করা হবে যে ভিত্তির উপর কেন্দ্র করে, এটি হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা সমান 4 মিনিট। অনেকে সময় আমাদের প্রশ্ন আছে যে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা সমান কত মিনিট? তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা সমান হচ্ছে 4 মিনিট। এটি এবার আমরা একটু আমাদের ক্লাসে আসি আমরা, অর্থাৎ এই যে বাংলাদেশের সময়ের সঙ্গে আন্তর্জাতিক সময়ের যে পার্থক্য 6 ঘন্টা, এটা কিভাবে হলো? আপনাদের কিছুক্ষণ আগে মনে থাকার কথা, আমি বললাম বাংলাদেশের মধ্যে দিয়ে 2টি রেখা অতিক্রম করেছে, একটি কর্কট ক্রান্তি রেখা আর একটি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে 1 ডিগ্রি সমান 4 মিনিট যদি হয়, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রম করেছে 90 ডিগ্রি রেখা। তাহলে 90 ডিগ্রি সমান কত মিনিট হবে? তাহলে আমরা এটা যদি 4 দিয়ে গুণ দিই, তাহলে আমাদের গুণফল দাঁড়াবে 360 মিনিট। এবার আপনারা বলেন তো 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। অর্থাৎ এই যে 360 মিনিটকে যদি আমরা ভাগ দিই আপনার আরো 60 মিনিট দিয়ে, তাহলে আমরা এবার ঘন্টা পেয়ে যাব। অর্থাৎ আমাদের বাংলাদেশের সময়ের সঙ্গে আন্তর্জাতিক সময়ের যে পার্থক্য 6 ঘন্টা, আমরা এবার এটা পেয়ে গেছি। কিন্তু আমরা যেটা বলছি যে 6 ঘন্টা যে আন্তর্জাতিক সময়ের সঙ্গে আমাদের পার্থক্য রয়েছে, এটি আগে বললাম আমরা, বা প্লাস 6 ঘন্টা বললাম। তো প্লাস 6 ঘন্টা এটা কিভাবে হলো? আপনারা নিশ্চয় জানেন যে আমাদের পৃথিবীর চিরন্তন একটি সত্য ঘটনা হলো সূর্য পূর্ব আকাশে উদিত হবে এবং পশ্চিম আকাশে অস্ত যাবে। আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে যে রেখাটি অতিক্রম করেছে, এই রেখাটি হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পূর্ব দিকে সূর্য উদিত হয়, আর লন্ডন আমাদের বাংলাদেশ থেকে পশ্চিমে অবস্থিত। অর্থাৎ যখন আমাদের বাংলাদেশে সূর্য উদিত হয় তারও 6 ঘন্টা পরে লন্ডনে এই সূর্যটি উদিত হয়। তার মানে লন্ডনের আগে আমাদের সকাল হয়। প্রিয় দর্শক, তাহলে এবার আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে আন্তর্জাতিক সময় থেকে বাংলাদেশ সময়ের পার্থক্য কত ঘন্টা আগে বলুন তো আপনারা। এটি আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা কমেন্টের মাধ্যমে এই প্রশ্নটি জানাবেন। আন্তর্জাতিক সময় থেকে বাংলাদেশ সময়ে কত ঘন্টা আগে? আমরা প্রথম যে টপিকটি ছিল আমরা মোটামুটি ভাবে শেষ করেছি। আমরা একটু রিভিউ যাব আমরা একটু পরের দিকে। আপনারা নিশ্চয় ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমাদের সবার শ্রদ্ধেয় এবং উৎসাহ অনুপ্রেরণার মানুষ, আমাদের নিউরো নার্সিং ভর্তি কোচিং এর মহাপরিচালক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার উপস্থিত হয়েছেন। আমি স্যারকে এবার আমাদের ক্লাসের মাঝে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার কথা শুনতে চাই। তোকে কষ্ট দিলাম না না, আমার খুব ভালো লাগছে। তবে আপনার আমাকে
আমি আসলাম হলো আহ, আমি তো দেখতে পাচ্ছি কি শুনতে পাচ্ছি বুঝতে পারতেছি না আর কি। হুম। আহ কেমন আছো সবাই? শিডিউল একটু মনে হয় এলোমেলো হচ্ছে। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু 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 বলো কিছু যে শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমি লাইনে এসেছি আর কি। এখানে কি একটু স্লো আসছে নাকি মানে হ্যাঁ আহ, একটু পরে না, এখানে দেখা যাচ্ছে না আর কি। হুম। তো যাই হোক, ইতিমধ্যে মনে হয় কয়েক মিনিট হয়ে গেছে। তোমরা তোমাদের আজিম স্যারকে হয়তো সামনে পেয়েছো। হুম। আমি সেদিন কিছু কথা বলেছিলাম কাকে নিয়ে যেন, শিহাব ছিল ক্লাসে না? শিহাবকে নিয়ে। এই যে নিউরন কোচিং এর সত্যিকার অর্থে হুম আহ, এই যে অফলাইনের যে রেপুটেশন সকলের কাছে চরম গ্রহণযোগ্য। হ্যাঁ। তো এই চরম গ্রহণযোগ্য হওয়ার পিছনে আহ, যে মানুষটার ভূমিকা সবচেয়ে বেশি, তোমরা আমাদের অবশ্য তোমার তো লেখা সিট পাওয়ার কথা না, যারা আমাদের লেকচার সিট পেয়েছো এবং দেখেছো, যে আমরা দেখেছি যারা আমাদের সমালোচক তাদের কাছেও আমি পাঠিয়েছিলাম যে আপনি একটু সমালোচনা করে দেন। বেসিক্যালি আমরা সবাই বলে যে সমালোচনাকে ভয় পাই। হুম। তো আমি আসলে একটু সমালোচনাকে, আমার অভ্যাস এটা যে আমি ছেলেদেরকেও বলি যে তোর আশীর্বাদ যে তোর জীবনে সমালোচক আছে, এবং এই সমালোচক থাকলে যে সুবিধাটা হয় সাবধান হওয়া যায়। যারা বুদ্ধিমান মানুষ তারা নিজেদের কারেকশন নেয়। ঠিক আছে। তবে একটা মজার ব্যাপার হলো আমার সমালোচক কিন্তু আছে, কিন্তু তোমার এই স্যারের কোনো সমালোচক নাই। মানে ও মানুষ হিসেবে যে মানে এতটাই মানে পূর্ণ এবং শিক্ষিত মানুষ আসলে মানসিকভাবে, যে ওর সমালোচক আমি আসলে খুঁজে পাইনি। এই কোচিং অঙ্গনে শিক্ষকদের মধ্যে বা এ শহরে তো মানে বিভাগীয় শহর এবং এটা শিক্ষানগরী বলা হচ্ছে। এ শহরে অজস্র শিক্ষক আছে। হ্যাঁ। যে শিক্ষককে আমি আমার সেন্সে সত্যিকারের শিক্ষক বলি, সেই সেন্সগুলোর জন্য যে ক্যারেক্টারগুলো লাগে, যে মানে সত্যিকারের পরোপকারী, চরম নম্র, ভদ্র, কখনো কোনো অহংকার কোনোদিনই তার মধ্যে মনে হয় পৌঁছাতে পারে নাই। হ্যাঁ। ইভেন কমিটমেন্ট রক্ষা, সাধারণত কি হয় আমরা সুযোগ পেলেই পরচর্চায় অংশগ্রহণ করি, কিন্তু ও কখনো কারো এগেনস্টে বিন্দুমাত্র কথা বলবে এই সুযোগটা ও কাউকে দেয় নাই। ইভেন যে জিনিসটা হয় আমরা অনেক সময় হিডেন এক্সপোজার, যে অন্যের ব্যাপারে একটা তথ্য জানি, সেই তথ্যটা কোনো একটা জায়গায় আমার পার্সোনালিটি উইক আমি আলোচনা করে ফেললাম এবং তার সম্মান নিয়ে টানাটানি করলাম। এই ব্যাপারগুলো সে কখনো কোনো জায়গাতেই কোনোদিনই করে নাই। পাশাপাশি যে জিনিসটা হয়েছে, ও যতটা মানবিক, মানে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি মানে আমাকে স্পর্শ করেছে। আমি আসলে ওর ব্যাপারে এই কথাগুলো বলছি এই জন্য যে দেখো বাবারা, হ্যাঁ, যে সত্যিকার অর্থে একটা মানুষ সফলতা বলতে যে জিনিসটা বোঝায় আমাদের দেশে, আমরা মনে করি যে আমরা সফল হলো যদি কোনো কারণে আমরা একটা বড় জায়গা পেয়ে যাই, তখন নিজেকে সফল বলছি। কিন্তু আমার কেন জানি মনে হয় যাদের মধ্যে এই ক্যারেক্টারগুলো থাকে, হ্যাঁ, আমি শুধু ও পড়াচ্ছে এবং তোমরা পড়ছো এটা আমি চাই না ব্যক্তিগতভাবে। এই জন্য আমি কিন্তু ক্লাসে মাঝে মাঝে হয়তো যে ক্লাসই হোক না কেন আমি ইন্টারফেয়ার করব বা আমি একটু আসবার চেষ্টা করব, যে আসলে শুধু পড়াক আমার মানে স্টুডেন্টরা, সেটা আমি চাই না। তো তোমরা তো অনলাইনে আছো, তোমরা তো ওর ক্যারেক্টার সম্পর্কে জানলাই না। একটা না মানুষের সাথে মিশলেও শুধু হয়তো ক্লাসের স্কিল দেখে ওর ইভ্যালুয়েশন করবা। ঠিক আছে। বা ওকে যতটুকু অ্যাজ ইউজাল যেমনটি তোমরা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যতটুকু পাও আর কি, সেটার উপর হয়তো তোমরা ইভ্যালুয়েশন করবা। কিন্তু আমি স্পেসিফিকভাবে এই জিনিসগুলোকে মেনশন করছি এই জন্য যে তোমরা যেন তোমাদের ব্যক্তির জীবনে, দেখো বাবারা, তুমি চান্স পাবা কি পাবা না সেটা তো পরের ব্যাপার, এবং তোমাকে চান্স পাইতেই হবে সফল হওয়ার জন্য, এটাও কিন্তু আমার মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হলো যে আমার যে ছেলে মেয়েগুলো যারা পড়াশোনা করছে তাদের দর্শন যেন চেঞ্জ হয়, এবং তারা যেন বোঝে যে আলটিমেট সফলতার জন্য আসলে আলটিমেট ক্যারেক্টার কোনটা। ঠিক আছে। তুমি যদি কিছুই না হতে পারো, শুধু তুমি অলস না,
তুমি সকলের সাথে দারুণ ভালো আচরণ করো, তুমি মিথ্যাবাদী না, হ্যাঁ, তুমি কোনো জায়গায় শর্টকাট ওয়ে বেছে নেও না জেতার জন্য, তুমি সবসময় পরিশ্রম করে পেতে চাও, কিংবা তুমি সবসময় শুক্রিয়া বলতে পারো, কিংবা তুমি সবসময় পরিতৃপ্ত এবং অন্যের প্রশংসা করতে পারো, হ্যাঁ, এই ক্যারেক্টারগুলো থাকলে না তোমাকে চান্স পাইতে হবে না, এমনি সবাই তোমাকে মানে পছন্দ করবে। হ্যাঁ, ঠিক আছে, তোমার রুমের চারপাশে একবার তাকিয়ে দেখো, এখনই একটু তাকিয়ে দেখো যে সেগুলো পরিচ্ছন্ন আছে কিনা। হ্যাঁ, যদি পরিচ্ছন্ন না থাকে তাহলে তুমি কিন্তু 100% শিক্ষিত হতে পারো নি। হ্যাঁ, তোমার একটু গ্যাফলতি আছে, কিংবা তোমার বাড়ির কাজের মেয়ে তোমার সাথে বা তার সাথে আলোচনায় আলাপচারিতায় তুমি তাকে কতটা সম্মান করছো, তুচ্ছ-তাচ্ছিল্য করছো কিনা। এই সম্মান এবং তুচ্ছ-তাচ্ছিল্য এই দুটার মধ্যে কিন্তু আসলে শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে পার্থক্য আছে। তো যাকে আমি এত কথা যে কারণে বলবার চেষ্টা করছি সেটা হলো, ও হয়তো ক্লাস নেবে, হ্যাঁ, আমি তোমাদেরকে এই জিনিসটা বলবো যে সাধারণত অনলাইন ক্লাসগুলো দেখো এভাবে প্রজেক্টরে স্ক্রল করা হয়, করে তথ্যগুলো ওটা নিয়ে একটু বিবৃতি দেওয়া হয়, এটা হলো সাধারণ বাস্তবতা। হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এবং স্যারকেও বলেছি, আজিমকেও বলেছি, হ্যাঁ, যে তোরা হলো, এই যে দেখো আমার স্বভাব কত খারাপ, আমি তুই এটা আমাদের আমার না এটা নিয়ে আমাকে একটা ছাত্রী একদিন বলতেছে, স্যার আপনার সব ভাল লাগে কিন্তু আপনি তুই করে কথা বলেন কেন, হ্যাঁ, আর জঘন্য লাগে আমার। হ্যাঁ, আমি বললাম বাবা আমি খুব সরি, আমি আসলে বুঝতে পারি না, কিন্তু এটা আমার একটা ভীষণই বাজে দোষ। তো ইদানিং কেউ হতে হতে আসলে আমি বলে নি, বাবা আমার এই ত্রুটিগুলো আছে, এগুলো একটু সহ্য করতে হবে শোনা, ঠিক আছে, তাহলে হয়তো তুমি আর একটা মানুষের সবকিছু আসলে ভালো হয় না, হ্যাঁ, ভালো হতে পারে না, এটা আমার ভীষণই ত্রুটি। এবং শুধু এটা না, আমার ওয়াইফও আমাকে ভীষণ রকম ভাবে এটা নিয়ে একটু বকাবকি করে, যে আপনি যেই একটু কাছের স্নেহের হয়, তা আমার কেন জানি মনে হয় আরে আমার ভাই, আরে আমার বোন, আর আমি তুই বলবো না, আমি কে বলবো, আরে কি আপনি করে কথা বলবো নাকি, ডিস্টেন্সের মানুষ নাকি, এটা হইতে পারে নাকি। আর মজার ব্যাপার হলো, এই তুই বলার কারণে কেউ কেউ আছে আমার কাছ থেকে দূরে সরে গেছে, কিন্তু যারা কাছে আছে তাদের কাছে আমি যে কি ভরসার এবং আমার যে কি মজা লাগে, আমার আমার না ওই অপশন খুঁজতে হয় না, আমাকে মানে ঝামেলা পেতে হয় না, এবং সে ডেসপার্টলি নিজের রেসপন্সিবিলিটি। এই যে তোমার স্যারের আজকে কি হয়েছে, বাবা অসুস্থ, গ্রাম থেকে এসেছে, ও একবার শাহরিয়ারকে জানিয়ে দিল যে শাহরিয়ার মেবি আমি আজকে প্রেজেন্ট থাকতে পারবো না। শাহরিয়ার টেনশনে পড়ে আমাকে বলল যে স্যার আজকে তো স্যার আসতে পারবে না, তাহলে আমি কি করতে পারি। আমি শাহরিয়ারকে বললাম যে আচ্ছা দাঁড়া আমি একটু কথা বলি। ও আসবে না, আমি বললাম যে দেখ শাহরিয়ার একটা ডিক্লারেশন রেখেছে, আজকে ক্লাস আছে, আমি চাই না যে ছেলেমেয়েরা এটা। ও বলে স্যার ঠিক আছে আমি এক্ষুনি আসছি, এবং বাবাকে বুঝিয়ে শুয়ে সে তোমাদের ক্লাসে এসছে। এবং আমি তোমাদের কাছে জিনিস যেটা চাইবো সেটা হলো, ও যে ইনফরমেশন গুলো দিচ্ছে, এবং নিশ্চয়ই সে একটু স্লো করে দিক, কারণ আমাদের অফলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমরা অফলাইন প্ল্যাটফর্মে যে কাজটুকু করি সেটা হলো আমরা ক্লাসে মুখস্থ করিয়ে দিই, এবং আমাদের একটু সময়ও যদি লাগে আমি বলবো যে যা ইনফরমেশন এখানে লেখা হচ্ছে তুমি একদম সামনে ক্যামেরাটা রাখো, রাখবার পরে ধামধাম করে সেগুলো লিখে ফেলো, দেখবা যে একটা ক্লাসে হিউজ পরিমাণে ইনফরমেশন আছে যেগুলো তোমরা দারুণভাবে তোমরা খুশি হবে। সেই ইনফরমেশন নিয়ে নাও, নেবার পরে তোর কাছে একটা ফোন থাকা উচিত, ওরা কোনো কিছু কোনো কিছু বললে তোরা সঙ্গে সঙ্গে সেটা রিপিট করতে পারি। এবার যখন সব লেখা হয়ে গেল, ও মানে আবার স্ক্রিন টেনে নিবে, নেবার পরে একটা করে তোমাকে বলবে আর তোমরা ওখান থেকে অ্যান্সার করবা ইয়েস 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 ইয়েস, এটা 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 এটা। আমি চাই যে এই ক্লাসেই অনলাইনে বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যে কয়েকটা অনলাইন প্ল্যাটফর্মের সাথে বুঝবার জন্য বা দেখবার জন্য আমি যুক্ত আছি, সেখানে একটা জিনিস কি যে শুধু যেন হোমওয়ার্ক দেওয়া হয়, কিন্তু আমি একটু ব্যতিক্রম কিছু আনতে যাচ্ছি এখানে। আমার বক্তব্য হলো যে আমার ছেলে মেয়ে যেন এখানে এসে অফলাইনের মতো ক্লাস পায়, ঠিক আছে, এবং যদি আরো সময় লাগে হ্যাঁ হ্যাঁ এটা করবে, তবে অবশ্যই আমি খেয়াল মানে রাখতে বলবো যে অন্তত 40-50 মিনিট পর প্রয়োজনে 5 মিনিট একটু ব্রেক থাকুক, নো প্রবলেম। আমার ছেলে মেয়েরা একটু চোখের একটু ব্যায়াম করে নিক, একটু বাইরে একটু ঘুরে আসুক, আর যে অবস্থায় আছে সেখান থেকে উঠে একটু দাঁড়াক, সে একটু হাঁটা চলা করুক, তারপরে প্রয়োজনে এসে একদম রিল্যাক্স মোডে একদম লাইভ লাইভ যেন হয়। এটা যেন এরকম না হয় যে দূরে আছে আমি প্রোগ্রাম দেখছি এটা সেটা, এরকম যেন না হয়, একদম যেন মানে ভার্বাল কমিউনিকেশনের মতো, যে আমার সামনে আছে ইন ফ্রন্টে আছে, তার
তার ফ্রিনেস, তার ভালো লাগা, তার খারাপ লাগা, ইনস্ট্যান্ট তার ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে সে যেন কথা বলতে পারে। আর কথা বলতে পারলে তাদের জন্য একটু ভালো হবে। আমার তো মনে হয় যে এখন কেউ তোমরা বিরক্ত হয়ে আমাকে কোনো কমেন্ট টমেন্ট করছো কিনা, কেউ এখনো কিছু করো নাই। হ্যাঁ, যাই হোক, তোমাদের যদি আমাকেও ক্লাসের মধ্যে বিরক্ত লাগে, তুমি খুব স্মার্টলি সেগুলো বলবা। তবে আমি না, এটা অ্যাজ লাইক এ ইন্টারভাল, তোমার হলো কনসেন্ট্রেশনটাকে একটু অন্যভাবে কনভার্ট করবার জন্য কিংবা পারচেস করবার জন্য আমার এখানে মাঝে মাঝে হয়তো আমি আসব, এবং আমি তোমাদেরকে হয়তো ঘুরে ফিরে ওই একটা ইনস্ট্রাকশনই দিতে চাইবো যে বাবা দেখো, জীবনের সফলতার মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া। তুমি ভালো মানুষ হও। এই পৃথিবীতে সকল সম্পদই, সকল ক্ষমতাই হলো নির্দিষ্ট, ঘুরে ফিরে একজন থেকে আর একজন এরকম এরকম। তবে সেই সাস্টেনেবল ক্ষমতা, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে পৌঁছে যেতে পেরেছে যে মানুষটা সত্যিকার অর্থে ভালো মানুষের কোন কোন গুণ দরকার সেগুলো একটু একটু করে নিজের মধ্যে ঢুকিয়েছে। আমি বিশ্বাস করি এবং আমি দোয়া করি তোমার মধ্যে যদি রেসপন্সিবিলিটি ডেভেলপ করে, তোমার মধ্যে থেকে যদি আলসেমি ভাবটা দূরে সরে যায়, তাহলে বিশ্বাস করো শুধু আজিম স্যার কিংবা সাইফুল স্যার কিংবা আরেকটা স্যার, এই স্যারগুলোর খুব প্রয়োজন খুব একটা হবে না। তবে আমি বিশ্বাস করি যে তারা খুবই খুবই মানে ইনফরমেটিভ আর কি, দারুণ ইনফরমেশন তারা ক্যারি করে এবং তাদের মানুষকে উজাড় করে দেবার মতো মানসিকতা আছে, কোনো কৃপণতা নাই। আমি বিশ্বাস করি তোমরা এনজয় করবা, আর এনজয় করো। আবারও কোনো ক্লাসে আমি ফ্রি থাকলে ধাম করে ক্লাসের মধ্যে ঢুকে যাব, ঢুকে গিয়ে এইভাবে বিরক্ত করব, ঠিক আছে? এবং তোমরাও এই যে দেখো, আমি যখন ঢুকছিলাম তখন তোমরা 29 জন দেখছিলা, এখন আমি দেখি যে এটা 69 জন হয়ে গেছে। এই যে আমার এটা একটা আমার ভালো লাগে, আমি এনজয় করছি যে না। তবে আমি আরো বেশি খুশি হব তুমি হলো সঙ্গে সঙ্গে যেন অসংখ্য জনকে মেনশন করো। তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই দেখুক না, জানুক না যে পৃথিবীতে না বাবারা 3টা পাওয়ার আছে, জানো? 1 নম্বর পাওয়ারটা হলো জ্ঞান, তথ্য, ইনফরমেশন, ঠিক আছে? 2 নম্বর পাওয়ারটা হলো ম্যান পাওয়ার, আর 3 নাম্বার পাওয়ার আমরা তথাকথিত পাওয়ার বলি, টাকা পয়সার একটা পাওয়ার। এগুলো যদি আগের 2টা থাকে নিজের টাইম নিয়ে আনা সম্ভব হবে। খেয়াল করে দেখো, এই জ্ঞানটা অর্জন করতে গেলেও তোমাকে মানসিকভাবে কুল হতে হবে, শান্ত স্নিগ্ধ হতে হবে। আবার তুমি যদি রিলেশনশিপের কথা বলো যে আমি ম্যান পাওয়ার, অনেক মানুষের সাথে আমার রিলেশন থাকতে হবে, তবুও তোমাকে ভালো মানুষ হতে হবে। ঠিক আছে? এই 2টা হইলে তোমার টাকাটা এমনি এমনি আসবে, তুমি ইভ্যালুয়েশন পাওয়া শুরু করবা। আমি প্রার্থনা করি তোমরা প্রত্যেকেই ইভ্যালুয়েশন পেতে থাকো, বাবা মার সাথে খুব কাইন্ড আচরণ করো, প্রতিবেশীর সাথে আচরণ করো, এবং দিন শেষে তোমরা যেন জিতে যাও। তোমরা জিতে গেলে আমিও জিতে যাব, এবং আমরা সবাই একসাথে হাসবো, একসাথে এই বাংলাদেশকে, এতটা ক্রাইমে জর্জরিত বাংলাদেশকে, হ্যাঁ, এতটা হিতাহিত জ্ঞান সম্পন্ন ফিলোসফির বাংলাদেশকে একটা চমৎকার বাংলাদেশে আমরা নিয়ে আসব। এটা আমার কন্ট্রিবিউশন, তোমার কন্ট্রিবিউশন, এভাবে হলেও হতে পারে। এই একটা ছোট্ট ক্লাস উপলক্ষ করে যদি তোমরা এখানে ধরো 10,000 ছেলে মেয়ে দেখছো এই ক্লাসটা, এই 10,000 ছেলে মেয়ের মধ্যে যদি 100 জনের মধ্যেও আমার এই কথাটার ইম্প্যাক্ট পড়ে, তাহলে 100 জন মানে 100টা ফ্যামিলি, 100টা ফ্যামিলি মানে 5 জন করে ধরলে এখানে মোটামুটি 500 ফ্যামিলির ইনভলভমেন্ট, এবং 500 লোক যদি তার প্রতিদিন 50টা মানুষের সাথে উঠা বসা করে, তাহলে তার দর্শন তার দিকে ট্রান্সফার হলো। একটা সময় হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো করে না, সকলের কাছে ভালো মানুষের এই দ্রুতি, এই আলো ছড়িয়ে পড়বে, এবং এটাই হলো দিন শেষে রিলিজিয়ান সেন্টিমেন্ট, আর এটাই হলো পরলৌকিক প্রশান্তিও। আমি কোথাও একটা বলতে শুনেছি যে যে মানুষটা দুনিয়াতে সকলের কাছে প্রশংসিত সে আল্লাহর কাছে প্রশংসিত, যে মানুষটা দুনিয়াতে তার চারপাশের কাছে গ্রহণযোগ্য না সে আল্লাহর কাছেও গ্রহণযোগ্য না। আমার তো দৃঢ় বিশ্বাস, এটা আমার ব্যক্তিগত দর্শন, ঠিক আছে? এবং আল্লাহকে পাওয়ার একমাত্র রাস্তারই নাম আমার ধারণা মানুষকে ভালোবাসা, মানুষের সাথে তোমার আচার আচরণ চমৎকার বানানো। তো যাক, আমি অনেক সময় নষ্ট করলাম, সবাই ভালো থেকো আর ক্লাসটাকে এনজয় করো। এটা ধরে নাও ইন্টারভাল, একটা মাঝখানে বিরতি, হ্যাঁ, আবার দেখা হবে নিশ্চয়। তো ঠিক আছে, আর তোকে ধন্যবাদ যে তুই এসে কষ্ট হলেও ক্লাসটা নিচ্ছিস শেষ পর্যন্ত। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে উৎসাহিত না করলে হয়তো বা আজকে আসতে পারতাম না। আপনার কথা এবং আপনার কথায় উৎসাহিত হয়ে ইনশাল্লাহ এসেছে, এবং আগামীতেও আপনাদের সঙ্গে দেখা হবে নিয়মিত ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা যে অনেক জনকে মেনশন করছো,
খুব মেনশন করছো, আমি এটা চাই সবাইকে দেখার সুযোগ করে দাও, এবং আমি দারুণ হ্যাপি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। এই সময়ের মধ্যে যখন স্যার আসলেন তখন আমরা যেটা দেখি যে উনি শুধু আমাদের বিভিন্নভাবে পরামর্শ শুধু দেন না, উনি একজন আমাদের জন্য মোটিভেশনাল একজন বক্তা, যার কথা শুনলে আমরা বিভিন্নভাবে উৎসাহিত হয়ে থাকি। আমি আপনাদেরকে আবারও আজকের আমাদের ক্লাসে আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ফিরিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে আমরা যে আজকে ক্লাসের প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, এটি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানে আলোচনাটা শেষ হয়েছিল, এর মাঝে স্যার এসে আমাদেরকে অনেক সুন্দর এবং জ্ঞানগর্ভ বক্তব্য রেখে গেলেন। আমরা এটা নিয়ে আমরা যেন অনুপ্রাণিত হতে পারি। এবার আমি আমাদের যে প্রথম যে আলোচনার বিষয়টা ছিল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা নিয়ে একটু আমরা রিভিউ করতে চাই, যেন আপনাদের এটা আবারও পুনরায় মনে থাকে। এবং এটার মধ্যে আমি বলে নিতে চাচ্ছি, আপনারা চাইলে বাংলাদেশ ভৌগোলিক অবস্থান থেকে যে কোনো প্রশ্ন করতে পারেন, এর বাইরেও সাধারণ জ্ঞানের যে কোনো প্রশ্ন করতে পারেন। নিশ্চয় আপনারা কমেন্টে গিয়ে প্রশ্নগুলো জানাবেন এবং অন্যজনকে আপনারা এটা শেয়ার করবেন। একটু আমরা লক্ষ্য করি, প্রথমে যেটা আপনাদের বলেছিলাম, আমাদের বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত। আমাদের বাংলাদেশটি ভৌগোলিকভাবে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। আমাদের বাংলাদেশ ভৌগোলিকভাবে 20 ডিগ্রি 34 মিনিট হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে এবং 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে দুইটি আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে। এই রেখাগুলোর একটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আরেকটি নাম হলো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। কর্কট ক্রান্তি রেখা, এটিকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি রেখা, এই রেখাটি বাংলাদেশের 11টি জেলার মধ্য দিয়ে অতিক্রম করেছে। আপনারা এই জেলাগুলোর নাম নিশ্চয় এখানে দেখতে পাচ্ছেন, 11টি জেলা: চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি। আমাদের বাংলাদেশে দ্বিতীয় যে রেখাটি অতিক্রম করেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটি আমাদের বাংলাদেশের 10টি জেলার মধ্য দিয়ে অতিক্রম করেছে। এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের যে 10টি জেলা অতিক্রম করেছে, সেই জেলাগুলোর নাম আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন মানচিত্রে, এটা আপনাদের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলাগুলো হলো শেরপুর, জামালপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, এরপরে মুন্সিগঞ্জ নয়, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর এবং বরগুনা। আমরা যদি দেখি আমাদের এই বাংলাদেশের মধ্যে দিয়ে যে রেখাগুলো অতিক্রম করেছে এটি আমরা জানলাম। তবে এই দুইটি রেখাই যে জেলায় মিলিত হয়েছে, এই জেলাটির নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুরকে বলা হয় বাংলাদেশের ছেদ বিন্দু। বলেন তো, বাংলাদেশের ছেদ বিন্দু কাকে বলে? এই ফরিদপুর জেলাকে বলা হয়। বাংলাদেশের সময়ের সঙ্গে আন্তর্জাতিক সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা আগে। এই আন্তর্জাতিক সময় কোথা থেকে গণনা করা হয় আপনারা বলুন তো? ব্রিটেনের রাজধানী লন্ডনের গ্রিনিচ মান মন্দির থেকে। গ্রিনিচ মান মন্দির এর ইংরেজি নাম কি? আমার সঙ্গে বলুন, গ্রিনউইচ মেন টাইম। গ্রিনউইচ মেন টাইম সংক্ষেপে এটি কি নামে পরিচিত? জিএমটি নামে পরিচিত। 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা সমান কত মিনিট? 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা সমান 4 মিনিট। এবার আমরা দেখি বাংলাদেশের সময়ের সঙ্গে আন্তর্জাতিক সময়ের পার্থক্য এবং ভৌগোলিক অবস্থান আমরা জানলাম। আমি এখান থেকে আপনাদেরকে কয়েকটি প্রশ্ন দিচ্ছি, এগুলো আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমাদের এই প্রশ্নগুলোর যারা উত্তর দিয়ে আমাদেরকে জানাবেন, আমি তাদেরকে এবার বলতেছি, আপনারা আমাদের নিউরনের সাধারণ জ্ঞানের লেকচার শিট এবং সাম্প্রতিক যে বই প্রকাশিত হয়, আশা করছি আপনাদের অধিক যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে আমরা বাছাই করে
আমরা একাধিক জনকে এই সাম্প্রতিক বই এবং নিউরনের আমাদের গাইড দেওয়ার আমরা চেষ্টা করব। এটি আপনারা সর্বাধিক উত্তরদাতাদের জন্য পুরস্কারটি রইল, ঠিকানা দিয়ে দিবেন। প্রশ্নগুলো হচ্ছে, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? দ্বিতীয় প্রশ্ন, আমাদের এই বাংলাদেশের যে সময়, স্থানীয় সময়, এর সঙ্গে আন্তর্জাতিক সময়ের পার্থক্য কত ঘন্টা? গ্রিনিচ মান মন্দির একে ইংরেজিতে কি বলা হয়? আরেকটি প্রশ্ন আপনাদেরকে আমি দিচ্ছি, বাংলাদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা কয়টি জেলা অতিক্রম করেছে? আপনাদের যাদের প্রশ্ন আছে আপনার প্রশ্নগুলো জানাবেন। এবার আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন চেয়েছিলাম, আপনারা প্রশ্ন করেছেন আমাদেরকে। আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? এটা আমরা একটু পরে এটি নিয়ে উত্তরে দিব আমরা, কারণ এবার বাংলাদেশ আয়তনের সীমানাতে আলোচনায় যাব। নুসরাত জাহান নাসরিন তিনি এই প্রশ্নটি করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি নুসরাত জাহান নাসরিনকে। এভাবে করে আপনারা চাইলে যে কেউ আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনি সঠিক উত্তর পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, একটু পরে আমি আলোচনার মধ্যেই এই উত্তরটি দিয়ে দিচ্ছি। এবার আজকের আলোচনার দ্বিতীয় ক্লাসে আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার যে বিষয় হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বিষয়টি আয়তন ও সীমানা, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের আয়তন ও সীমানার এটি পড়ানোর জন্য আপনাদের একটি মানচিত্র আমরা এখানে রেখেছি। এবার আমরা একটু কথা বলবো আমাদের এই আয়তন এবং সীমানা নিয়ে। বাংলাদেশের আয়তন কত? ছোটকাল থেকে আমরা যেটা পড়ে আসছি এটাই বলুন তো কত? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। হ্যাঁ, এটার সঙ্গে সঙ্গে অনেকে আবার আপনারা বলবেন তো বাংলাদেশের আয়তন তো বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আমিও একমত আপনাদের সঙ্গে, বাংলাদেশের আয়তন কিছুটা বৃদ্ধি পেয়েছে। কারণ 2015 সালের 31 জুলাই মধ্যরাতে বা 1 আগস্ট বাংলাদেশ ভারতের মধ্যে ছিটমহল বিনিময় করা হয়েছে। এই ছিটমহল বিনিময় করার ফলে আমাদের বাংলাদেশের প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকা বৃদ্ধি পেয়েছে। আমাদের বাংলাদেশের বর্তমান যে আয়তন, অর্থাৎ বেসরকারিভাবে বলা হচ্ছে 1,47,610 বর্গ কিলোমিটার। এটা নিয়ে একটু আমরা কথা বলি। আমাদের বাংলাদেশের যে সংবিধান রয়েছে, সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আয়তন ও সীমানা সম্পর্কে। আমাদের বাংলাদেশের আয়তন ও সীমানা সম্পর্কে বলা হয়েছে ওখানে 1947 সালে যেসব অঞ্চল নিয়ে পূর্ব বাংলা গঠিত হয়েছিল এসব অঞ্চল নিয়ে গঠিত হবে বাংলাদেশ। অর্থাৎ 1947 সালে যে ভূখণ্ডগুলো ছিল এর মধ্যে 2015 সালে বাংলাদেশ ভারতের নিকট থেকে পাওয়া 111টি ছিটমহল অন্তর্ভুক্ত ছিল না। 2015 সালে যে আমরা 111টি ছিটমহল পেয়েছি, এর বিনিময়ে প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকা আমরা বেশি পেয়েছি। এই তথ্যটি গ্রহণ করা যাবে যখন আমাদের বাংলাদেশ সংবিধান সংশোধন করে এই 1,47,610 বর্গ কিলোমিটারটিকে অনুমোদন দিবে। তাহলে আমরা এখন কিভাবে মনে রাখবো? যদি আপনাদের প্রশ্ন করা হয় বাংলাদেশের আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার, এটি আমরা উত্তর করব। আর যদি আমাদের প্রশ্ন থাকে বেসরকারিভাবে বাংলাদেশের আয়তন কত, তখন আমরা উত্তর করব 1,47,610 বর্গ কিলোমিটার। বর্তমান পৃথিবীতে 196টি স্বাধীন দেশ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশ আয়তনে বিশ্বে কততম? আমাদের বাংলাদেশ পৃথিবীতে আয়তনের দিক দিয়ে যদি আমরা দেখি কয়েকটি তথ্য পাই। বিশ্বকোষ, এখানে আমরা যেটি পাই বাংলাদেশ বিশ্বে আয়তনে হচ্ছে 90তম। ওয়ার্ল্ড অ্যাটলাস বিশ্ব মানচিত্রে বলা হচ্ছে বাংলাদেশ আয়তনের দিক দিয়ে 94তম। CIA সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা, তাদের তথ্য মতে বাংলাদেশ আয়তনে 95তম। এছাড়াও আমরা কিন্তু আরো কয়েকটি তথ্য পাই, 93তম এবং 92তমও পাই। তাহলে এর মধ্যে কোনটি আমি উত্তর করব? যদি আমাকে 90, 94, 95তম বা আরো অনেক কিছু বেছে নিতে হয়, তাহলে আমরা উত্তর যেটি করব
এটি হচ্ছে বাংলাদেশ বিশ্বে আয়তনে 94তম। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হয়, কন্ট্রোভার্সি আছে, এজন্য আমরা এটাকে এড়িয়ে চলি। যদি স্পেসিফিক আমাদের জানতে হয় তাহলে আমরা এটি উত্তর করব 94তম। নুসরাত জান নাসরিন, নিশ্চয় আপনি যে প্রশ্নটি করেছেন আলোচনার মধ্যে উত্তরটি পেয়েছেন। এবার আমরা একটু পরবর্তী দিকে যাচ্ছি। আমাদের বাংলাদেশের সঙ্গে কয়েকটি দেশের সীমানা রয়েছে? আমাদের বাংলাদেশের সঙ্গে 2টি দেশের সীমানা রয়েছে। বলুন তো কোন 2টি দেশ? নিশ্চয় আপনাদের জানা আছে, এই দেশগুলো হচ্ছে একটি ভারত আর অপরটি হচ্ছে মিয়ানমার। মিয়ানমার এই শব্দটাকে অনেকে আমরা মায়ানমার বলে থাকি। আসলে মিয়ানমার যে বর্মী শব্দ থেকে আসছে, এটি হচ্ছে মূলত উচ্চারণটা মিয়ানমার, মায়ানমার নয়। তবে প্রচলিত অনেক জায়গাতে আমরা মায়ানমার শব্দটি দেখে থাকি, এখন থেকে আমরা এটাকে বলবো মিয়ানমার। তবে বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা রয়েছে 2টি দেশের, একটি ভারত, অপরটি মিয়ানমার। আমাদের বাংলাদেশের নিশ্চয়ই তাহলে সীমানাও রয়েছে। আপনারা যারা এই ক্লাসটি দেখছেন তাদেরকে আমি এবার অনুরোধ করব, আপনারা অবশ্যই একটু নোট নিয়ে আপনারা বসবেন। এবার আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য লিখে দিচ্ছি, যেগুলো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে আসে। এছাড়াও যারা আপনারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবেন অথবা বিসিএস সহ বাংলাদেশের বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন, এগুলোতেও আমাদের এটি এসে থাকে। এবার আমরা খেয়াল করে দেখি, এই যে মানচিত্রটা যেটা দেখছি আমরা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে, এবং এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এটা নিয়ে তো এখানে আমি কিছু তথ্য লিখব, আপনারা একটু খাতা কলমে একটু নোট করে নেবেন, যে যেখান থেকে দেখছেন উপকৃত হবেন। সঙ্গে আবার অনুরোধ করব এটি শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকার জন্য, এবং শেয়ার দিয়ে অন্য মানুষের সঠিক তথ্য ও জ্ঞানগর্ভ আলোচনা জানিয়ে দেওয়ার জন্য। এবার আমরা চলে যাচ্ছি বাংলাদেশের আয়তন ও সীমানাতে। আয়তন আমরা শেষ করলাম, সীমানায় যাচ্ছি। এবার আমরা বাংলাদেশের সীমানা কত, বাংলাদেশের সীমানা কত এরকম আমরা তথ্য পাই 3টি। যেটি সবচেয়ে গ্রহণযোগ্য হলো আমাদের বাংলাদেশের মোট সীমানা 5138 কিলোমিটার। এর বাইরেও আমরা আরো 2টি তথ্য পাই, 4712, 4727 কিলোমিটার, এটিও আমরা পেয়ে থাকি। তাহলে এই 3টি তথ্যের মধ্যে আমরা 5138 কিলোমিটার এটিকে কেন গ্রহণ করব? এটিকে গ্রহণ করার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বাংলাপিডিয়া, যেটি বাংলা ভাষার একমাত্র জ্ঞানকোষ, এছাড়াও রয়েছে আমাদের জাতীয় সংসদে 2012 সালে পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার বক্তব্য, এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট সীমানা হচ্ছে 5138 কিলোমিটার। এজন্য আমরা এটিকে সর্বপ্রথম গ্রহণ করব। 4712 কিলোমিটার এটি আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ভূগোল বইয়ে রয়েছে, তবে এটি অনেক আগের সংস্করণ। আবার 4727 কিলোমিটার এটি আমাদের বাংলাদেশের উচ্চ মাধ্যমিক ভূগোল ও অর্থনীতি বইয়ের 2য় পৃষ্ঠায় রয়েছে। তাহলে আমি 3টিরই রেফারেন্স দিলাম, কিন্তু আমরা মনে রাখবো যে সুবিধার্থে এটি হচ্ছে বাংলাদেশের মোট সীমানা 5138 কিলোমিটার। বাংলাদেশের এই সীমানাটি 2টি অংশে বিভক্ত আছে। এই যে আপনারা মানচিত্র দেখছেন, এই মানচিত্র যদি আমরা দেখি তাহলে মানচিত্রের এই দক্ষিণ অংশ যেটা, অর্থাৎ এই পুরো অংশটা, এটি হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে রয়েছে আমাদের বঙ্গোপসাগর, আর বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূর্ব এগুলোতে রয়েছে আমাদের স্থলভাগ। এবার আমরা যদি দেখি বাংলাদেশের 5138 কিলোমিটারের সীমানাটি 2টি অংশে বিভক্ত রয়েছে, অর্থাৎ একটি হলো জল সীমানা আর আরেকটি হচ্ছে স্থল সীমানা। জল সীমানা এটাকে আমরা বলি সমুদ্র উপকূলীয় দৈর্ঘ্য। বাংলাদেশের জল সীমানা যেটি সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে 711 কিলোমিটার। এর বাইরেও আমরা কয়েকটা তথ্য পাই, এগুলো আমি লিখে দিচ্ছি। 715 কিলোমিটার, 716 কিলোমিটার, 730 কিলোমিটার, এমনকি আমরা পাই 732 কিলোমিটার। আমি আপনাদের এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন বইয়ে এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় আমরা পেয়ে থাকি,
কিন্তু অনেকে আমরা জানি না কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য। তাহলে সবচেয়ে গ্রহণযোগ্যতা হলো সমুদ্র উপকূলীয় দৈর্ঘ্য বা জলসীমানাটা হচ্ছে আপনার 711 কিলোমিটার। এটি হচ্ছে আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য। এটা কেন গ্রহণযোগ্য হচ্ছে? কারণ এর তথ্যটি নেওয়া হয়েছে বাংলা ভাষার একমাত্র জ্ঞানকোষ বাংলাপিডিয়া, বর্ডার গার্ড বাংলাদেশ এবং জাতীয় সংসদে 2012 সালে পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার বক্তব্য থেকে। আমাদের এই যে 715 কিলোমিটার এবং 716 কিলোমিটার, এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ভূগোল বই রয়েছে। 730 কিলোমিটার এবং 32 কিলোমিটার এটি আমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল ও অর্থনীতি বই রয়েছে। তাহলে এর তথ্যগুলোর মধ্যে আমরা মনে রাখবো জলসীমানা বা সমুদ্র উপকূলীয় দৈর্ঘ্যটা হলো 711 কিলোমিটার। এবার আমরা এসে দেখি আমাদের বাংলাদেশের স্থল সীমানা কত। বাংলাদেশের আমাদের স্থল সীমানাটা হচ্ছে 4427 কিলোমিটার। এর বাইরেও আমরা কয়েকটা তথ্য পাই। একটি পাই আমরা 3996, 3995 কিলোমিটার। এ দুটিও আমরা তথ্য পেয়ে থাকি। তবে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা হচ্ছে এটা হলো আপনার 4427 কিলোমিটার। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের মোট স্থল সীমানা। আগের রেফারেন্সটা মনে রাখলেই আমরা এটা বুঝতে পারবো। বাংলাদেশের এই স্থল সীমানা দুইটি দেশের মধ্যে রয়েছে। বলুন তো কোন দুইটি দেশ? আমার সঙ্গে বলুন। একটি হচ্ছে ভারত, অপরটি হচ্ছে মিয়ানমার। তাহলে আমরা দেখি 4427 কিলোমিটারের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমানা কত? ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমানা হচ্ছে 4156 কিলোমিটার। এছাড়াও আরো কয়েকটি তথ্য আমরা পাই। বিভিন্ন জায়গায় প্রচলিত মতে বলা হয় 4144 কিলোমিটার, আবার বিভিন্ন জায়গায় বলা হয় 3715 কিলোমিটার। তবে আমরা যেটি মনে রাখবো বা সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হলো 4156 কিলোমিটার। এবার আমরা একটু লক্ষ্য করি আমাদের মিয়ানমারের সঙ্গে কত সীমান্ত রয়েছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মোট স্থল সীমানা রয়েছে, সবচেয়ে গ্রহণযোগ্যটা হলো 271 কিলোমিটার এটি। আর এর সঙ্গে আরো আমরা কয়েকটি পাই, 280 কিলোমিটার, 283 কিলোমিটার, এমনকি 262 কিলোমিটার এটিও পাওয়া যায়। তবে বাংলাদেশের আমাদের একমাত্র জ্ঞানকোষ বাংলাপিডিয়া, জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দেওয়া তথ্য মতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের মোট সীমান্ত রয়েছে 271 কিলোমিটার। এটা আমরা মনে রাখবো। এবার এটিকে আমি রিপিটেশন করছি আপনাদের নোট করার সুবিধার্থে। অর্থাৎ বাংলাদেশের মোট সীমানা 5138 কিলোমিটার, জলসীমানা 711 কিলোমিটার, স্থল সীমানা 4427 কিলোমিটার, ভারতের সঙ্গে রয়েছে 4156 কিলোমিটার, মিয়ানমারের সঙ্গে রয়েছে 271 কিলোমিটার। এটি আমরা মনে রাখবো এবং প্রত্যেকটা যোগ বিয়োগ করলে আপনার সঙ্গে আরেকটা মিলে যাবে। এবার আমরা বাকি যেটা রয়েছে এইগুলো আমরা ঐচ্ছিক হিসাবে মনে রাখতে পারি, কারণ ওইগুলো থেকে খুব কম পরীক্ষার অপশনে থাকে। যদি থেকেও যায় যেন আমরা উত্তর করতে পারি, এজন্য আমি ব্যাখ্যা সহকারে আপনাদেরকে বলে দিয়েছি। আমাদের বাংলাদেশটা হচ্ছে আপনার 3 দিক স্থল দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জলভাগ দ্বারা পরিবেষ্টিত। পৃথিবীতে যে দেশগুলোর এরকম ভূখণ্ড রয়েছে তারা জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে বেশ কয়েকটি সামুদ্রিক সীমানার সুবিধা পেয়ে থাকে। এবার আমরা চলুন জেনে নিই কি সেই সামুদ্রিক সুবিধাগুলো। আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠনের নাম জাতিসংঘ, ইংরেজিতে আমরা বলি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। সংক্ষেপটা কি যদি কারো জানা থাকে আপনারা কমেন্টে গিয়ে লিখতে পারেন, এটি আমি দেখব আপনারা কে উত্তরটি দিয়েছেন। এবার আমরা দেখি এই যে জাতিসংঘ, এখানে 1982 সালে আন্তর্জাতিক সমুদ্র আইন স্বাক্ষরিত হয়, যা 1984 সালে দুঃখিত আন্তর্জাতিক সমুদ্র আইনটি কার্যকর করা হয় 1994 সালে। এই আন্তর্জাতিক আইনে যেটি বলা আছে একটা দেশের যেখান থেকে স্থলভাগ শেষ হবে
একটা দেশের যেখান থেকে স্থলভাগ শেষ হবে ওখান থেকে তার রাজনৈতিক সমুদ্র সীমা এবং আন্তর্জাতিক সমুদ্র সীমা এখান থেকে তৈরি হবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাই আজকে ওই রাজনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা এগুলোতে। আপনারা দেখছেন আমি বোর্ডটাকে একটু ছোট করে নিয়েছি আপনাদের লেখা এবং পড়ার সুবিধার্থে। তাহলে আমরা প্রথমে দেখি আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক সমুদ্র সীমা, এই রাজনৈতিক সমুদ্র সীমাটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। তাহলে আপনারা এটি নোট করে নেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। বিভিন্ন জায়গাতে এই প্রশ্নটি আসে যে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল। এটির সঠিক উত্তর হচ্ছে 12 নটিক্যাল মাইল। আবার আমরা যদি দেখি বাংলাদেশে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল, এটিও আপনারা নোট করে নেন। কিছুক্ষণ পর আমি এটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিব, এতে করে আপনাদের মনে রাখা এবং বুঝতে সুবিধা হবে। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশ আরেকটি আমরা পাই মহি সোপান অঞ্চল। আমাদের বাংলাদেশের মহি সোপান অঞ্চল এটি হচ্ছে 350 নটিক্যাল মাইল। অনেকে ভিন্নভাবে আমরা এটাকে 354 নটিক্যাল মাইল বলি, কিন্তু এই ক্ষেত্রে মহিষোপান অঞ্চল নয়। মহিষোপান অঞ্চলটা হচ্ছে মূলত আপনার 350 নটিক্যাল মাইল। এটি আপনারা অনুগ্রহ একটু নোট করে নেন, আমি এটি নিয়ে এবার বিস্তারিত আলোচনায় যাচ্ছি। এবার দেখি আমরা কোনটিকে রাজনৈতিক সমুদ্র সীমা বলবো। একটু আগেই বললাম জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে যেখান থেকে একটি দেশের স্থলভাগ শেষ হবে ওখান থেকে পরবর্তী 12 নটিক্যাল মাইল এ এলাকাটাকে বলা হবে রাজনৈতিক সমুদ্র সীমা। ইংরেজিতে বলা হয় টেরিটোরিয়াল সি। তাহলে আমরা একটু আমাদের বাংলাদেশের মানচিত্র দেখি। আপনারা দেখছেন দক্ষিণের এই সর্বশেষ যে জায়গা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ছেড়া দ্বীপ। সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? ছেড়া দ্বীপ। যারা এই ক্লাসটি দেখছেন, বিশেষ করে যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী রয়েছেন, আমি তাদের জ্ঞাতার্থে বলছি আমাদের বাংলাদেশে এই নার্সিং ভর্তি পরীক্ষায় 2023 সালে এবং সর্বশেষ 2024 সালে যে পরীক্ষাটি হয়েছিল একটা প্রশ্ন রিপিট এসেছে দুইবারই। এটি হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপের নাম কি? ছেড়া দ্বীপ। এই ছেড়া দ্বীপটা রয়েছে এই জায়গাতে। এই জায়গাটা থেকেই আমাদের বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা এবং মহিষোপান অঞ্চল নির্ধারিত হয়। এই যে ছেড়া দ্বীপ থেকে পরবর্তী যে 12 নটিক্যাল মাইল রয়েছে, এ 12 নটিক্যাল মাইল এ এলাকাটাকে বলা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। ইংরেজিতে এটাকে বলা হয় টেরিটোরিয়াল সি। মনে করেন এতটুকু জায়গা, এই যে 12 নটিক্যাল মাইল বা টেরিটোরিয়াল সি যেটা আমরা বলছি, এটা কেন? একটা দেশ এই 12 নটিক্যাল মাইল এলাকার মধ্যে তার নিরাপত্তার জন্য যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। উদাহরণস্বরূপ সেনা মোতায়েন করতে পারবেন, প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র সহ অস্ত্র মোতায়েন করতে পারবেন। এই 12 নটিক্যাল মাইলের মধ্যে করতে হবে, এর বাইরে গিয়ে করা যাবে না। তাহলে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা বলুন তো কত নটিক্যাল মাইল? আপনারা কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। এরপরে আমরা দেখি যে অর্থনৈতিক সমুদ্র সীমা কোন এলাকাটাকে বলা হয়। ওই যে আন্তর্জাতিক যে সমুদ্র আইন রয়েছে 1982 সালের জাতিসংঘে, ওই আইনে বলা আছে একটি দেশের যে স্থানে স্থলভাগ শেষ হবে সেখান থেকে পরবর্তী 200 নটিক্যাল মাইল হবে তার অর্থনৈতিক সমুদ্র সীমা। তাহলে চলুন আমরা একটু মানচিত্রটা দেখি। এই যে আমাদের মানচিত্রে স্থলভাগ এখান থেকে শেষ হয়েছে, এখান থেকে পরবর্তী যে 200 নটিক্যাল মাইল যে এলাকাটাকে, উদাহরণস্বরূপ মনে করুন এতটুকু, এ 200 নটিক্যাল মাইল এ এলাকাটি হচ্ছে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা। ইংরেজিতে এটাকে বলা হয় ইকোনমিক এক্সক্লুসিভ জোন। অর্থাৎ আমাদের বাংলাদেশ বা একটি দেশ এই 200 নটিক্যাল মাইল এ এলাকাটির মধ্যে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। নিশ্চয় আপনারা জানেন সাগরে, উপসাগরে বা মহাসাগরে শুধু পানি থাকে না, এখানে আমাদের থাকে নানান ধরনের মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, তেল, গ্যাস, স্বর্ণ।
অর্থাৎ একটা দেশ তার অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে এই 200 নটিক্যাল মাইলের মধ্যে। এটিকে আমরা বলছি অর্থনৈতিক সমুদ্র সীমা, ইংরেজিতে ইকোনমিক এক্সক্লুসিভ জোন। এবার আসুন আমরা দেখি মহীসোপান অঞ্চল কাকে বলে। ওই যে আন্তর্জাতিক সমুদ্র আইন কিছুক্ষণ আগে বললাম, বলুন তো আইনটার নাম কি? আন্তর্জাতিক সমুদ্র আইন 1982। জাতিসংঘের এই আইনে বলা হলো একটা দেশ যেখান থেকে স্থলভাগ শেষ হবে সেখান থেকে পরবর্তী 350 নটিক্যাল মাইল এ এলাকাটাকে বলা হবে আপনার মহীসোপান অঞ্চল। তাহলে আপনারা বলুন তো মহীসোপান অঞ্চল কত নটিক্যাল মাইল? 350 নটিক্যাল মাইল। মহীসোপান অঞ্চলটা কি? আমরা মহীসোপান শব্দটাকে বিশ্লেষণ করি। দেখেন মহি, আপনাদের মনে থাকবে গভীর শব্দের একটি সমর্থক শব্দ হলো মহি। সোপান, এটি সমুদ্রের একটি আপনার সমর্থক শব্দ হচ্ছে সোপান। তাহলে মহীসোপান এর বাংলা অর্থ দাঁড়ালো গভীর সমুদ্র। ইংরেজিতে আমরা বলছি ডিপ সি, অর্থাৎ গভীর সমুদ্র অঞ্চল বা ডিপ সি। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের 350 নটিক্যাল মাইল। একটা দেশ আমরা একটু রিভিউ করি, আপনারা সবাই লক্ষ্য করেন। 12 নটিক্যাল মাইল এটা রাজনৈতিক সমুদ্র সীমা, এখানে তার যাবতীয় কর্মকাণ্ড চালাতে পারবে। 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা, এ পর্যন্ত তার যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে। কিন্তু বাকি আরো তো 150 নটিক্যাল মাইল থাকে 350 নটিক্যাল মাইল হতে। এই যে বাকি যে 150 নটিক্যাল মাইল থাকবে তার, ওর মধ্যে একটা দেশ রাজনৈতিক বা অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না, তবে তার নিয়ন্ত্রণাধিকার বা মানচিত্রটা হবে আপনার এই 350 নটিক্যাল মাইল নিয়ে। আর এই কারণে আমাদের বাংলাদেশের যেটি আছে এটি হচ্ছে আপনার সমুদ্রেও আমরা আরেকটি বাংলাদেশ পেয়েছি, অর্থাৎ আমাদের বাংলাদেশের সামুদ্রিক এলাকার আয়তন হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। তাহলে বলুন তো বাংলাদেশের সামুদ্রিক এলাকার আয়তন কত? 1,18,813 বর্গ কিলোমিটার। এখন অনেকেই বলতে পারেন আমাদের পৃথিবী তো অনেক বড়, প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। আমাদের এই পৃথিবীর মধ্যে 29 ভাগ হচ্ছে স্থলভাগ আর 71 ভাগই হচ্ছে আমাদের জলভাগ। তাহলে পৃথিবীর মাত্র এতটুকু এলাকা দেশগুলো নিয়ন্ত্রণে থাকে, বৃহৎ সামুদ্রিক এলাকাটা কি হয়? 350 নটিক্যাল মাইলের পরে যে সামুদ্রিক এলাকাটা থাকে এটাকে বলা হয় আন্তর্জাতিক সমুদ্র সীমা। এখানে যে কোনো দেশ তার অবাধে পরিচালনা, চলাচল, কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। তাহলে নিশ্চয় আপনারা আমাদের বাংলাদেশের আয়তন ও সীমানার সম্পর্কিত যে তথ্যগুলো ছিল আপনারা পেয়েছেন, এবং আপনারা যারা দেখছেন তাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব। এবার আমি আপনাদের জ্ঞাতার্থে বা সুবিধার্থে এই ক্লাসটা আমি একটু রিপিট করছি। আমরা একটু খেয়াল করে দেখি এই ক্লাসে রিপিটেশনে আমরা যেটা দেখব যে আমাদের বাংলাদেশের প্রথমে ছিল আয়তনের সীমানা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশের আয়তন সরকারিভাবে 1,47,570 বর্গ কিলোমিটার, বেসরকারিভাবে 1,47,610 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানা কত? 5,138 কিলোমিটার। বাংলাদেশ জল সীমানা কত? 711 কিলোমিটার। বলুন তো স্থল সীমানা কত? 4,427 কিলোমিটার। বাংলাদেশের ভারতের সঙ্গে স্থল সীমানা কত? 4,156 কিলোমিটার। মিয়ানমারের সঙ্গে আমাদের স্থল সীমানা কত? 271 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের মহীসোপান অঞ্চল কত নটিক্যাল মাইল? 350 নটিক্যাল মাইল। বাংলাদেশের আমাদের সামুদ্রিক এলাকার আয়তন কত? আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের সামুদ্রিক এলাকার আয়তনটা হচ্ছে মূলত 1,18,813 বর্গ কিলোমিটার। আপনারা যারা এই প্রশ্নগুলো দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন। আপনারা যারা প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন তাদের জন্য রয়েছে আমাদের নিউরনের পক্ষ থেকে একেবারে
যেটি হচ্ছে পুরস্কার বলবো না, আপনাদের প্রাপ্য সাম্প্রতিক বই, আমাদের নিউরনের লেকচার সিট এবং গাইড, এমনকি প্রশ্ন ব্যাংক। আমরা এটা নির্ধারণ করব যে যত আপনারা প্রশ্ন করছেন এবং সঠিক উত্তর দিচ্ছেন, এর মধ্য থেকে আমাদের প্যানেল নির্ধারণ করে আপনাদের কাছে এই পুরস্কারগুলো নিশ্চয়ই পৌঁছে দিবে। আপনারা প্রশ্ন করেছেন, মাহমুদুর রহমান উনি একটি প্রশ্ন করেছেন যে আরব বসন্ত কি। মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। এই প্রশ্নটির উত্তর আমাদের ক্লাস শেষের পরে আমি ইনশাল্লাহ আপনাদের দিব। এখন আমরা ক্লাসে আলোচনা করছি, আপনি অপেক্ষা করুন, আমাদের এই লাইভটি দেখতে থাকুন। আমরা ক্লাসের শেষ অংশে এই আরব বসন্ত নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত আলোচনা করব। এবার আমরা চলে যাচ্ছি, আরেকজন প্রশ্ন করেছেন উম্মে রুমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। উম্মে রুমান আমাদের প্রশ্ন করেছেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্নের আমরা কিছুক্ষণ পরে আমরা উত্তর দিব। তো এবার আমরা একটু লক্ষ্য করি, আমাদের আলোচনাতে আমরা যাব। সে আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা যাদের প্রশ্নগুলো আছে, যেমন মাহমুদুর রহমান এবং উম্মে রুমান প্রশ্ন করেছেন, সে প্রশ্নের উত্তর আপনারা পাবেন। এবং আরো যাদের অন্য প্রশ্ন আছে আমাদের ক্লাস এবং ক্লাসের বাইরে থেকে, অবশ্যই আপনারা প্রশ্নগুলো করবেন। আমি আমাদের যিনি হচ্ছেন প্রযোজক কবিরকে আমি অনুরোধ করব আমাকে একটু সহযোগিতা করার জন্য। বিশেষ করে এই যে আমরা মানচিত্র নিয়ে আমরা ডিজিটাল বোর্ডে আছি, আমাদের প্রযোজক সাহেব কবির, তিনি কবিরকে ধন্যবাদ, আমি এটা পেরেছি আমাদের মানচিত্রটাকে একদিকে নিয়ে যেতে। আমি এবার যাচ্ছি পরবর্তী আলোচনায়, আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নিয়ে। খুব ইন্টারেস্টিং একটা টপিক, এবং যারা আমাদের নিউরনের শিক্ষার্থী আছেন বা অন্য যারা দেখছেন এখানটা এই লাইভটি, তাদেরকেও বলবো আমি সবগুলো জেলার নাম আজকে আপনাদেরকে বলে দিব, আপনারা জেলাগুলো লিখে রাখবেন। অনেক সময় প্রশ্ন হয় বাংলাদেশের কোনটি সীমান্তবর্তী জেলা বা কোনটি সীমান্তবর্তী জেলা নয়, সবগুলোই আপনারা জানতে পারবেন। তো আমরা এবার চলে যাচ্ছি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা এবং স্থানের আলোচনায়। আপনারা জানেন যে একটু আমাদের যে গরম হচ্ছে, সেই গরমের প্রতিফলন আমিও পাচ্ছি এই অনলাইন ক্লাসে। তো যাই হোক, আমরা এবার চলে যাব পরবর্তী আলোচনায়। আমি পরবর্তী যে টপিকটি লিখে দিচ্ছি আপনাদেরকে, আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ। আমাদের পরবর্তী টপিকটি যারা ক্লাসটি দেখছেন, আপনারা এটিকে সুন্দরভাবে যেন নোট করতে পারেন, এজন্য আমি টপিকটা আগে লিখে দিলাম, আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ। প্রথমেই একটু বলে নেওয়া যাক, আমাদের জেলা কয়টা বলুন তো আপনারা। বাংলাদেশে বর্তমান জেলা হচ্ছে 64টি। আচ্ছা, বাংলাদেশের বিভাগ কয়টি, এটি আমি আপনাদের প্রশ্ন দিলাম, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমরা দেখি আমাদের বাংলাদেশে বর্তমানে যে জেলা রয়েছে 64টি, এর মধ্যে সীমান্তবর্তী জেলা আমাদের বাংলাদেশের 32টি। এরকম প্রশ্ন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। এর মধ্যে 2টি দেশের সঙ্গে সীমানা আছে। ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি। অপরদিকে মিয়ানমারের সঙ্গে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। তাহলে 30 এবং 3 যদি আমরা যোগ দিই, তাহলে অনেকে তো বলবেন 33 হয়ে গেল, তাহলে 32 কেন? 33 হওয়ার কথা না, 33 নয়। এখানে একটি জেলা রয়েছে আমাদের বাংলাদেশের, এ জেলাটি হচ্ছে রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। এই রাঙ্গামাটি জেলার আয়তন হলো 6116 বর্গ কিলোমিটার। এ রাঙ্গামাটি জেলাটির সঙ্গে ভারত ও মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত সম্পর্ক রয়েছে। যেহেতু রাঙ্গামাটির সঙ্গে ভারত ও মিয়ানমার উভয়েরই সীমান্ত সম্পর্ক রয়েছে, এ কারণে মোট জেলা 32টি হয়েছে, 33টি হয়নি। এবার আমরা আমাদের মানচিত্র থেকে
বাংলাদেশের এই সীমান্তবর্তী জেলাগুলো আমরা একটু আইডেন্টিফাই করব। আপনারা নিশ্চয়ই আপনাদের মোবাইলের ডিসপ্লেতে এই মানচিত্রটি দেখছেন, আমি জুম করে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। যে সীমান্তবর্তীতে 30টি যে মানচিত্রতে আমরা দেখব ভারতের সঙ্গে জেলা এবং মিয়ানমারের সাথে দেখব 3টি। আমি একটু দক্ষিণ থেকে এটা শুরু করছি। সাতক্ষীরা, এটি হচ্ছে ভারতের সঙ্গে 30টি জেলার নাম বলছি আমি সীমান্তবর্তী। সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, এই 30টি জেলার সঙ্গে ভারতের সীমান্ত সম্পর্ক রয়েছে। আপনারা একটু নোট করে নেবেন, কারণ এখান থেকে আপনার অনেক সময় প্রশ্ন আসে নিম্নের কোন জেলাটির সঙ্গে ভারতের সীমান্ত সম্পর্ক রয়েছে, আবার নিম্নের কোন জেলাটির সঙ্গে ভারতের সীমান্ত সম্পর্ক নেই। আমি এটা টিক দিয়ে দিয়েছি, আপনারা এগুলো নোট করে নিতে পারেন। এবার আমরা দেখব মিয়ানমারের সঙ্গে যে 3টি জেলার সীমান্ত সম্পর্ক রয়েছে। মিয়ানমারের সঙ্গে যে 3টি জেলার সীমান্ত সম্পর্ক রয়েছে তার একটি হচ্ছে বান্দরবান, রাঙামাটি। এই রাঙামাটির সঙ্গে মিয়ানমারের সীমান্ত সম্পর্ক আছে। এরপরে আমরা এর আগেও আপনাদের আমি বললাম যে রাঙামাটির সঙ্গে ভারতের মিজোরামেরও সীমান্ত সম্পর্ক রয়েছে। আবার বান্দরবান এর সঙ্গেও মিয়ানমারের সীমান্ত সম্পর্ক রয়েছে। আবার এই দিকে কক্সবাজার, আমাদের বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, এই কক্সবাজারের সঙ্গেও মিয়ানমারের সীমান্ত সম্পর্ক রয়েছে। তাহলে সীমান্তবর্তী মিয়ানমারের সঙ্গে 3টি জেলার নাম আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ডিজিটাল বোর্ডের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। এখানে একটা আইকিউ টেস্টের প্রশ্ন দিই, আমরা অনেকক্ষণ ক্লাস নিচ্ছি, একটা আইকিউ টেস্টের আমরা প্রশ্ন দিই যে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সঙ্গে ভারতের সীমান্ত নাই এমন জেলা কয়টি বলুন তো? উত্তরটি আমি বলে দেব? আচ্ছা, আমি বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে 2টি। কোন 2টি? এই যে আপনারা দেখছেন এই 2টি, অর্থাৎ যেটি রয়েছে কক্সবাজার এবং বান্দরবান, এর সঙ্গে ভারতের কোনো সীমান্ত সম্পর্ক নাই, কিন্তু রাঙামাটির সঙ্গে আছে। তাহলে 33 আর 3 33 না হয়ে 32ও কেন হলো এটা আপনারা বুঝতে পারলেন। তাহলে এই যে এই রাঙামাটি পর্যন্ত 30টা আর এই 2টা দিলেই হচ্ছে আপনার 32টা, কিন্তু রাঙামাটির সঙ্গে উভয়েরই সীমান্ত সম্পর্ক রয়েছে। নিশ্চয় আপনারা জেলাগুলো বুঝতে পেরেছেন। এবার আমরা একটু বিভাগ নিয়ে কথা বলি। আমাদের বাংলাদেশে বর্তমানে 8টি বিভাগ রয়েছে। এই বিভাগগুলোর সাল অনুসারে আমি বলে দিচ্ছি, আপনি একটু নোট করে নিতে পারেন। 1829 সালে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিভাগ, 1829 সালে প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগ এবং 1829 সালেও প্রতিষ্ঠিত হয়েছে রাজশাহী বিভাগ। 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছে খুলনা বিভাগ, 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগ, 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছে সিলেট বিভাগ, 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে রংপুর বিভাগ এবং 2014 সালে সর্বশেষ প্রতিষ্ঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগ। এই যে আমাদের বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে, এর মধ্যে আমরা যদি দেখি সীমান্তবর্তী বিভাগ রয়েছে আমাদের বাংলাদেশের 6টি। তাহলে এতক্ষণ আমরা জেলা পড়লাম, এবার আমরা একটু বিভাগ দেখছি। সীমান্তবর্তী বিভাগ বাংলাদেশে রয়েছে কতটি? 6টি। তাহলে সীমান্তবর্তী বিভাগ নাই কয়টি? খুব সিম্পল কথা, 2টি। এখন কোন 2টির সঙ্গে আমাদের বাংলাদেশের সীমান্ত অর্থাৎ ভারত বা মিয়ানমারের সঙ্গে সীমান্ত সম্পর্ক নাই? কোন 2টি বিভাগের কোনো জেলার সঙ্গেই নাই? আমি একটু আপনাদের গোল করে মার্কিং করে দিচ্ছি। এই যে ঢাকা বিভাগ, এই ঢাকা বিভাগের 13টি জেলা রয়েছে। এই জেলাগুলোর কারোর সঙ্গে না ভারত না মিয়ানমার কারোর সীমান্ত সম্পর্ক নেই। আবার এই বরিশাল বিভাগের জেলাগুলোর সঙ্গে
কোনো দেশেরই সীমান্ত সম্পর্ক নাই, না ভারতের না মিয়ানমারের। তাহলে আবার অপরদিকে আমাদের বাংলাদেশে 8টি বিভাগের মধ্যে 2টি বিভাগের সবগুলো জেলার সাথেই ভারতের সীমান্ত সম্পর্ক আছে। বলুন তো কোন 2টা বিভাগ? চলুন আমরা মানচিত্র থেকে দেখি যে 2টি বিভাগের সঙ্গে ভারতের সবগুলোর সীমান্ত সম্পর্ক আছে। তার একটি হলো ময়মনসিংহ, আমি আছে লিখে দিলাম। এই যে ময়মনসিংহ বিভাগের 4টা জেলা আপনারা দেখতে পাচ্ছেন, শেরপুর এর সঙ্গে ভারতের সীমান্ত আছে, ময়মনসিংহ তার সঙ্গে আছে, নেত্রকোনার সঙ্গে আছে এবং জামালপুরের সঙ্গে আছে। তাহলে ময়মনসিংহ বিভাগের 4টি জেলা এটাও আপনারা পেয়ে গেলেন। তার সঙ্গে আমরা জানলাম ময়মনসিংহ বিভাগের 4টি জেলা জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এদের সঙ্গেই ভারতের সীমান্ত সম্পর্ক রয়েছে। আরেকটা বিভাগ তার সবগুলো জেলার সঙ্গেই সীমান্ত সম্পর্ক রয়েছে। এ বিভাগটির নাম হচ্ছে সিলেট বিভাগ। এই সিলেট বিভাগের 4টি জেলা রয়েছে, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। আপনারা লক্ষ্য করে দেখেন এই যে 4টা জেলা এর সঙ্গেই ভারতের সীমান্ত সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এখান থেকে যেটা আলোচনা থেকে জানতে পারলাম, সিলেট এবং ময়মনসিংহ এই 2 বিভাগের সকল জেলার সঙ্গেই ভারতের সীমান্ত সম্পর্ক রয়েছে। চলুন আমরা এটাকে একটু রিপিট করি। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন লেকচার শিটের মধ্য থেকে অথবা লেকচার শিটের বাইরে থেকেও প্রশ্নটা আপনাদের হতে পারে। এবার আমরা একটু দেখে নিই আমাদের আজকের আলোচনার এই হাইলাইটসটা, সীমান্তবর্তী জেলা সমূহ। তাহলে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি বলুন তো আপনারা? 32টি। আমাদের বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলাদেশের কয়টি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে? 30টি। মিয়ানমারের কয়টি জেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে? 3টি। 33 কেন হলো না, 32 হলো কেন? এই যে আমরা দেখছি এখানে রাঙামাটির সঙ্গে ভারত ও মিয়ানমার উভয়েরই সীমান্ত সম্পর্ক রয়েছে। বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলা ভারতের সঙ্গে 30টি রয়েছে, এই নামগুলো আপনাদেরকে আমি বলে দিয়েছি। এই নামগুলো হচ্ছে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি এই 30টি জেলার সঙ্গে ভারতের সীমান্ত সম্পর্ক রয়েছে। মিয়ানমারের সঙ্গে যে 3টি জেলার সীমান্ত সম্পর্ক রয়েছে এই জেলাগুলো হচ্ছে রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। এর মধ্যে রাঙামাটির সঙ্গে ভারত মিয়ানমার উভয়েরই সীমান্ত সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মোট বিভাগ রয়েছে 8টি, এর মধ্যে সীমান্তবর্তী বিভাগ হচ্ছে 6টি। সীমান্তবর্তী বিভাগ 9, ঢাকা এবং বরিশাল গোল চিহ্ন দিয়ে আমরা মার্ক করে নিয়েছি। আমাদের বাংলাদেশের 2টি বিভাগের সবগুলো জেলার সঙ্গেই ভারতের সীমান্ত সম্পর্ক রয়েছে। একটি ময়মনসিংহ বিভাগের 4টা জেলার, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা। সিলেট বিভাগের 4টি জেলা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। আপনারা নিশ্চয়ই সীমান্তবর্তী জেলাগুলো জানলেন। এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এর সঙ্গে সম্পর্কিত। সে বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমান্ত সম্পর্ক রয়েছে। এটিও আমাদের বিভিন্ন সময় প্রশ্ন আসে, আমরা একটু এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই। আমাদের প্রতিবেশী দেশ ভারত, এই ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশের সীমান্ত রয়েছে মোট আমরা যদি দেখি প্রতিবেশী ভারতের মোট অঙ্গরাজ্য হচ্ছে 28টি এবং কেন্দ্রীয় শাসিত রাজ্য হচ্ছে 9টি। ভারতের 28টি অঙ্গরাজ্যের মধ্যে আমাদের বাংলাদেশের সীমান্ত রয়েছে এমন অঙ্গরাজ্য হচ্ছে 5টি। তাহলে ভারতের কোন কোন অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে এগুলো নিয়ে আমরা একটু আগে লিখে নিতে চাই। তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের অঙ্গরাজ্যগুলো হচ্ছে, প্রথমে আমি যেটা দেখি আমরা পশ্চিমবঙ্গ, এটি। এরপরে রয়েছে আপনার আসাম। আমি একটি সিরিয়াল অনুসারে বলার চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে রয়েছে মেঘালয়, এরপরে রয়েছে ত্রিপুরা,
তারপরে রয়েছে আমাদের সঙ্গে ভারতের যে রাজ্যের সীমান্ত সম্পর্ক মিজোরাম। তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলো কি কি আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এবার আমরা দেখব এই রাজ্যগুলো আমাদের বাংলাদেশের কোন দিকে রয়েছে। এই যে আপনারা এটা লক্ষ্য করছেন মানচিত্রের সব সময় যদি আমরা দেখি উপর দিক যেটা হয় এটাকে আমরা বলি উত্তর, আর নিশ্চয় আপনারা জানেন, এটা আপনাদেরকে আবারও আমি রিপিট করছি, নিচের অংশকে আমরা বলি দক্ষিণ, হাতের যে আমাদের ডান দিক এটাকে আমরা বলি পূর্ব, বাম দিক যে অংশটা আছে এটাকে আমরা বলি পশ্চিম। এটা এবার একটু আমরা লক্ষ্য করি আমাদের বাংলাদেশের চারিদিকে ভারতের কোথায় কোন অঙ্গরাজ্যগুলো রয়েছে। এবার যদি আমরা দেখি তাহলে দেখব এই যে পশ্চিমে ভারতের যে অঙ্গরাজ্যটি অবস্থিত, এই অঙ্গরাজ্যটির নাম হলো পশ্চিমবঙ্গ। তাহলে আপনারা বলেন তো আমাদের বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন অঙ্গরাজ্য অবস্থিত? পশ্চিমবঙ্গ অবস্থিত। এবার বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন অঙ্গরাজ্য রয়েছে? বাংলাদেশের উত্তরে ভারতের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে তা হচ্ছে পশ্চিমবঙ্গ, এরপরে কুড়িগ্রামের এর সঙ্গে রয়েছে আসাম, তারপরে আমরা যদি দেখি এখানে রয়েছে মেঘালয়। তাহলে আপনারা বলেন তো আমাদের বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন রাজ্যগুলো আছে? পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়। পূর্ব দিকে যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের বাংলাদেশের যে সঙ্গে এই যে সিলেটের এই অংশে রয়েছে আসাম, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এ অংশের সঙ্গে রয়েছে ত্রিপুরা, এমনকি রাঙ্গামাটি পর্যন্ত, আর রাঙ্গামাটির সঙ্গে রয়েছে ভারতের মিজোরাম। তাহলে আপনারা ভারতের 5টি রাজ্য কোন দিকে অবস্থিত, কোথায় কে, আমরা এটি আপনাদের দেখাতে সক্ষম হয়েছি। পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং পূর্ব দিকে হচ্ছে আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। আমাদের বাংলাদেশের কোন দিকে মিয়ানমার রয়েছে? এই যে রাঙ্গামাটি এবং বান্দরবান, কক্সবাজার এর সঙ্গে মিয়ানমারের যে সব রাজ্যের সীমান্ত সম্পর্ক রয়েছে, এই 2টি রাজ্য আছে মিয়ানমারের একটি রাজ্য যেটি আমাদের বাংলাদেশের সঙ্গে রাঙ্গামাটি, বান্দরবান কিছু অংশ জুড়ে রয়েছে, এটির নাম হলো চীন রাজ্য। চীন বলতে আপনারা কেউ আবার চীন দেশ বুঝবেন না। আর কক্সবাজার, বান্দরবানের কিছু অংশের সঙ্গে রয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য। রাখাইন এর পূর্ব নাম ছিল আরাকান। তাহলে মিয়ানমারের কতটি রাজ্যের সাথে বাংলাদেশ সীমান্ত আছে? এটিও আমরা পেলাম 2টি, চীন রাজ্য এবং রাখাইন রাজ্য তার সঙ্গে রয়েছে। মিয়ানমার আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত, এই যে দক্ষিণে কক্সবাজার, পূর্বের বান্দরবান এবং রাঙ্গামাটি। এবার আপনাদের আমরা যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী জেলাগুলো ছিল এই নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কিছুক্ষণ পরেই হাজির হব আমরা। এবং আমাদের ক্লাসটি কেমন লাগছে এটিও আপনারা জানাতে পারেন, যে যেখান থেকে দেখছেন এটিকে আপনারা শেয়ার করে দিতে পারেন। এবার একটু আমরা এটিকে রিপিট করি, তাহলে আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। বলেন তো রাজ্যগুলো কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আমাদের বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য রয়েছে? পশ্চিমবঙ্গ। বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন রাজ্য আছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। পূর্ব দিকে কোন কোন রাজ্য আছে? আসাম, ত্রিপুরা, মিজোরাম। মিয়ানমার কোন দিকে রয়েছে? দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মিয়ানমার। আর দক্ষিণের অবস্থানটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর এবং কিছুটা মিয়ানমার রয়েছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের পূর্ণাঙ্গ আয়তন ও সীমানা নিয়ে আলোচনা। এবার আমরা রিপিটেশন ক্লাসে আমরা আরেকটু পরে আমরা যাব, আমরা যেটাকে বলে থাকি। এবার একটু আমরা লক্ষ্য করি আমাদের বাংলাদেশের পরবর্তী আজকের ক্লাসের যে আলোচনার টপিকটি ছিল এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী আপনার কিছু গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে যেগুলো চারিদিকে সীমান্ত অবস্থান, এটা নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। আমাদের বাংলাদেশের চারিদিকে
সীমান্তবর্তী জেলা, উপজেলা, ইউনিয়ন এবং আমাদের বাংলাদেশের চারিদিকে স্থানগুলো কোথায় রয়েছে আমরা একটু নিয়ে কথা বলতে চাই। তো আমরা একটু লক্ষ্য করি, আমাদের বাংলাদেশের যেটা রয়েছে সর্বপশ্চিমের জেলা, এই জেলাটির নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। আমাদের বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিবগঞ্জ, ইউনিয়ন মোনাকষা এবং স্থানটির নাম হচ্ছে মোনাকষা। আমাদের বাংলাদেশের পূর্বের যে জেলাটি রয়েছে এই জেলাটির নাম হচ্ছে বান্দরবান, উপজেলার নাম থানচি, স্থানটির নাম হচ্ছে, ইউনিয়নের নাম হলো তিন্দু এবং স্থানের নাম আখন ইটং। আমাদের বাংলাদেশের উত্তরের যে জেলা এই জেলাটির নাম হচ্ছে পঞ্চগড়, উপজেলা তেতুলিয়া, ইউনিয়ন বাংলাবান্ধা, স্থান জায়গিরজত। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার, উপজেলা টেকনাফ, ইউনিয়ন সেন্ট মার্টিন এবং স্থান ছেড়াদ্বীপ। এটিও আবার বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের নিউরো নার্সিং ভর্তি কোচিংয়ের ব্যানারে যে ক্লাসটি দেখলেন, লাইভ ক্লাস, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে ক্লাস এখানে শেষ নয়, আগামীতে আমরা এর পরের অংশ থেকে ক্লাস করব। তবে আপনাদের যাদের যা প্রশ্ন আছে, বেশ কয়েকটি প্রশ্ন ছিল, এগুলোর উত্তর দিয়ে এবং আজকের ক্লাসের হাইলাইটস দিয়ে আমরা এই ক্লাসটি শেষ করব। অর্থাৎ আমাদের বাংলাদেশের যদি আমরা দেখি, উত্তরে যেটি আপনার প্রশ্ন করেছিলেন মাহমুদুর রহমান, আমার মনে আছে, আরব বসন্ত কি বা আরব স্প্রিং কি। আরব বসন্ত এটি মূলত 2010 সালে আরব রাষ্ট্রগুলোর কয়েকটি দেশে অনুষ্ঠিত হয়েছিল। 2010 সালে তিউনিসিয়াতে একজন সবজি বিক্রেতা মোহাম্মদ বোয়াজিজি, তিনি তার নিজের গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা দেন, অর্থাৎ আত্মহত্যা করেন। তার আত্মহত্যা করার মূল কারণ ছিল তিনি তিউনিসিয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েও তিনি চাকরি পাচ্ছিলেন না। তিনি সংসার পরিচালনা করার জন্য বেছে নিয়েছিলেন মূলত সবজি বিক্রয়। সবজি বিক্রয় করার পরেও তিনি আপনার নিত্য যে পণ্যগুলো এগুলো ক্রয় করতে পারছিলেন না, কারণ এগুলোর অনেকটা আপনার দাম অনেক বেশি ছিল। এগুলোর দাম বেশি থাকার কারণে তিনি সংসার পরিচালনা করতে পারতেন না। ওই সময় যেটা হলো যে মোহাম্মদ তিউনিসিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন জয়নুল বেন আলী, তার সঙ্গে তার বিরোধীরা আন্দোলন শুরু করলো। জয়নুল বেন আলী এবং তার আত্মীয় স্বজনরা এখানে দুর্নীতি করছেন। এই আন্দোলনটির পরিপ্রেক্ষিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল বেন আলী পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে এই আন্দোলনটা আমরা যেটা দেখি মিশরে শুরু হয়। মিশরে যেটি শুরু হয়েছিল এটিকে নীল বিপ্লব বলা হয়ে থাকে এবং মিশরের